হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের যে বায়ুমণ্ডল আছে, অর্থাৎ 0 থেকে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো একটা সামান্য ছবির মাধ্যমে এবং তার কিছু ট্রিক্স বা টিপসের মাধ্যমে তোমরা কিন্তু অতি সহজে মনে রাখতে পারো। সেই ট্রিক্স এবং টিপসটাই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এবং এই বায়ুমণ্ডলের স্তরগুলোর সঙ্গে কোন কোন বৈশিষ্ট্য পরিবর্তন হয় বা কোথায় কোন ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেই সমস্ত তথ্যই কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে পাবে। তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সেই সঙ্গে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা বায়ুমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে বিভিন্ন স্তরগুলোতে ভাগ করি। সেই স্তরগুলোর প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের এক নাম হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। ক্ষুদ্র মানে কি? রেগে যাওয়া। অর্থাৎ এই স্তরেই মেঘ, ঝড়, বৃষ্টি বা আবহাওয়ার যে পরিবর্তনগুলো হয় এই স্তরেই দেখা যায়। তার প্রথম ছবি আমি কিন্তু এখানে এঁকে দিয়েছি। তার মধ্যে একটা মেঘ দেখো। এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ঝড় বৃষ্টি হয়। এই স্তরে কিন্তু আমরা বসবাস করি, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণীকুল এই স্তরে কিন্তু বসবাস করে এবং সমস্ত আবহাওয়ার পরিবর্তনগুলো এখানে ঘটে বলে একে ট্রোপোস্ফিয়ার বলা হয়। এর ঠিক পরের স্তরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। অর্থাৎ এই স্ট্রাটোস্ফিয়ার শুরু হচ্ছে ঠিক ট্রোপোস্ফিয়ারের পরের অংশ থেকে। কিন্তু এইখানে আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর বিরাজ করে। সেই স্তরটার নাম হচ্ছে ট্রোপোপজ। অর্থাৎ এখানে পজ কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া। কারণ হচ্ছে যে ট্রোপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো থাকে এবং স্ট্রাটোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো থাকে এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই এই স্তরটাকে বলা হয় ট্রোপোপজ। অর্থাৎ এখানে দুটো বৈশিষ্ট্য একাকার হয়ে আবার নতুন করে ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্রাটোস্ফিয়ার শুরু হচ্ছে, তাই এর নাম হচ্ছে ট্রোপোপজ। এইখানে কিন্তু আরও একটা বৈশিষ্ট্য আছে এই ট্রোপোস্ফিয়ারে। এই স্তরে কিন্তু আমাদের উষ্ণতা আস্তে 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 কমতে থাকে। অর্থাৎ প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কিন্তু কমতে থাকে। অর্থাৎ তুমি যতটা উপরে ওঠো ততটাই কিন্তু আস্তে আস্তে উষ্ণতা কমতে থাকে। এই জন্য কিন্তু আমাদের পর্বতের উপরগুলোতে সারা বছর বরফ জমে থাকে। তার কারণ হচ্ছে উচ্চতা বাড়ে এবং তার সঙ্গে উষ্ণতা কিন্তু কমে যায়। কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু উল্টো বৈশিষ্ট্য। অর্থাৎ এই ট্রোপোস্ফিয়ারের পরে ট্রোপোপজ, যেখানে সমস্ত বৈশিষ্ট্য এখানে স্টপ হয়ে যায়, সেখান থেকে কিন্তু আবার উষ্ণতা বৃদ্ধি পেতে শুরু করে। এবং এইখানে আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই স্ট্রাটোস্ফিয়ার স্তরে যেহেতু কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তনের কোনো বৈশিষ্ট্য দেখা যায় না, তাই এই স্তর দিয়ে কিন্তু সমস্ত ধরনের বিমান চলাচল করে। অর্থাৎ আমাদের যে পাবলিক বিমানগুলো আছে, যে সমস্ত বিমানগুলোতে যাত্রী পরিবহিত হয় বা যাত্রী পরিবহন হয়, সেই সমস্ত বিমানগুলো কিন্তু এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। কারণ তারা কোনো ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্মুখীন না হয়, এই জন্য কিন্তু ওরা এই স্ট্রাটোস্ফিয়ারের স্তর দিয়ে চলাচল করে। এই স্ট্রাটোস্ফিয়ারে আরও একটা বৈশিষ্ট্য কী আছে, একদম ভাইটাল বৈশিষ্ট্য, যে ভাইটাল বৈশিষ্ট্যটা নিয়ে কিন্তু সারা পৃথিবী এখন আড়ালিত হচ্ছে। তার কারণ হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার ঠিক উপরে কিছুটা অংশ, 5 থেকে 10 কিলোমিটার অংশ কিন্তু ওজোন স্তর আছে। এই ওজোন স্তরের এক প্রধান বৈশিষ্ট্য তোমরা প্রত্যেকে জানো। তাছাড়াও আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, এই ওজোন স্তর কিন্তু সূর্যের যে ক্ষতিকারক যে আলট্রা ভায়োলেট রশ্মি হোক বা গামা হোক, এই ধরনের রশ্মিগুলো কিন্তু শোষণ করে নেয় এবং শোষণ করে নেওয়ার ফলে আমাদের পৃথিবীতে কিন্তু এই ধরনের ক্ষতিকারক রশ্মির প্রভাব কিন্তু সরাসরি পড়ে না এবং সেক্ষেত্রে আমাদের প্রাণীকুল কিন্তু রক্ষা পায়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে স্ট্রাটোস্ফিয়ারের ঠিক উপরের অংশটাই হচ্ছে ওজোন স্তর অবস্থিত। প্রথমে ট্রোপোস্ফিয়ার গেল, তারপরে ট্রোপোপজ গেল, তারপরে স্ট্রাটোস্ফিয়ার গেল এবং স্ট্রাটোস্ফিয়ারের ঠিক উপরের অংশটা হচ্ছে ওজোন স্তর অবস্থিত। এবং স্ট্রাটোস্ফিয়ারের পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের ঠিক মাঝে আরও একটা স্তর আছে, তোমরা প্রত্যেকে জানো। দুটো স্তর যেখানে মিলিত হচ্ছে সেটাকে পজ বলা হয়। অর্থাৎ এই স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে যে স্তর, যেখানে স্টপ হয়ে গেছে সমস্ত বৈশিষ্ট্য, সেটাকে বলা হয় স্ট্রাটোপজ। এবং এর ঠিক পরের স্তরটা তোমরা দেখতে পাচ্ছ মেসোস্তর। তার আবার উপরের অংশকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে থার্মোস্ফিয়ার, একটা আয়নোস্ফিয়ার। এর আরও দুটো বৈশিষ্ট্য আছে। এই যে থার্মোস্ফিয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই থার্মোস্ফিয়ারে কিন্তু আমাদের যে উল্কাপিণ্ডগুলো আগুন ধরে যায়, অর্থাৎ পুড়ে ছাই হয়ে যায়, বা উল্কাপিণ্ডর যে আগুন বা লেজ আমরা দেখতে পাই, সেটা কিন্তু এই স্তরে
পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য কিন্তু উল্কার অনেকটা অংশ যে পরিমাণ আয়তন থাকে সেটা কিন্তু আমরা পাই না, তার অল্প পরিমাণ আমাদের পৃথিবীতে আঘাত করে। এটা যদি পুড়ে না যেত তাহলে কিন্তু বৃহৎ আকারে আঘাত করতো এবং পৃথিবীর প্রভূত পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এর পরের স্তরে চলে যাব আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে কিন্তু সমস্ত ধরনের বেতার তরঙ্গ হোক যা কিছু হোক এখানে কিন্তু প্রতিফলিত হয় এবং এখান থেকে আবার রিটার্ন হয়ে পৃথিবীতে চলে আসে। তারপরে আমরা চলে যাব ঠিক এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই এক্সোস্ফিয়ার স্তরগুলোতে আমাদের যে কৃত্রিম উপগ্রহগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা দেশের নিজস্ব যে স্যাটেলাইট সিস্টেমগুলো আছে সেই স্যাটেলাইট সিস্টেমগুলো কিন্তু এই এক্সোস্ফিয়ারে অবস্থিত এবং এই স্তরে বায়ুমণ্ডল ঘনত্ব কিন্তু সব থেকে কম। তারপরে চলে যাব আমরা ম্যাগনেটোস্ফিয়ার। এখানে সমস্ত ধরনের মহাজাগতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু এই স্তরটায় ঘটে থাকে, অর্থাৎ এই সমস্ত উপাদানগুলো অণুগুলো কিন্তু বিভাজিত হয়ে এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের অরোরা সৃষ্টি করে। অর্থাৎ আমরা পড়েছি যে আমাদের দক্ষিণ মেরু বা উত্তর মেরুতে যে রাত্রিবেলা যে রং বেরঙের অরোরা দেখা যায়, রং বেরঙের কালারফুল যে স্তর দেখা যায় আকাশে, সেই স্তরটা কিন্তু একমাত্র ম্যাগনেটোস্ফিয়ার স্তরে দেখা যায়। তাহলে আমরা কিন্তু এখানে উচ্চতা অনুসারে প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়লাম। এবার আমি শর্ট ট্রিক্সটা বলে দেবো তোমাদেরকে মনে রাখার মতো। সেটা হচ্ছে আমি এর প্রথম অক্ষর অর্থাৎ ইংরেজি প্রথম অক্ষরটা নেব, সেই সঙ্গে মনে রাখবো TSM অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। সেই সঙ্গে আবার আমি টিতে কমন নেব, TH মানে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারে A এবং এক্সোস্ফিয়ারে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে MG। এই সঙ্গে আরও কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে তুলে ধরবো। সেটা হচ্ছে 0 থেকে 16 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ার পড়ছে, ঠিক 16 থেকে 20 কিলোমিটার এবং তারপরে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার এবং তারপরে 50 থেকে 100 কিলোমিটার হচ্ছে মেসোস্ফিয়ার এবং 100 থেকে 500 কিলোমিটারের মধ্যে হচ্ছে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার। সেই সঙ্গে এক্সোস্ফিয়ার হচ্ছে 750 কিলোমিটার এবং তার ঊর্ধ্বে অর্থাৎ 750 কিলোমিটারের ঊর্ধ্বে রয়েছে আমাদের 1000 কিলোমিটারের উপরে, অর্থাৎ যেখানে বায়ুমণ্ডল একদম নেই বললেই চলে। সামান্য কিছু যে গ্যাসগুলো একদম পাতলা, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই গ্যাসগুলো একদম উপরের স্তরগুলোতে অবস্থান করছে এবং হালকা পরিমাণে, অল্প পরিমাণে। তাহলে কিন্তু আমরা এই ছবিটার মাধ্যমে অতি সহজে আমরা বায়ুমণ্ডলকে একটু হলেও বুঝতে পারলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।